তাকে খোলা মাঠে ছেড়ে দিয়েছিলেন খেলবার জন্য। তিনি একজনও নতুন কোন নেতা বা নেত্রীকে আনতে পারলেন না, ম্যাস লিডার তৈরি করতে পারলেন না, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারলেন না, তিনি রাজ্য জুড়ে আন্দোলন করতে পারলেন না, বা কোনো বিশেষ কয়েকটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারলেন না। তাহলে তার মূল্যটা কোথায় থাকলো? থাকলো কি? বহুদিন আগের কথা, বহুদিন আগে তখন অতুল্য ঘোষ, যাকে বলা হয় স্বেচ্ছা নির্বাসনে বিধান শিশু উদ্যানে আছেন, আমার সঙ্গে একটু কথা হয়েছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি, তার দায়িত্ব কি? তিনি মৃদু হেসে একটা কথা বলেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি মানে পিসিসি চিফ, অল রেসপন্সিবিলিটি বাট নো অথরিটি। মানে প্রদেশ কংগ্রেস সভাপতি মানে হচ্ছে শুধুই দায়িত্ব, কিন্তু ক্ষমতা কিছু নেই, কর্তৃত্ব কিছু নেই। অদ্ভুতভাবে ঠিক পরবর্তীকালে সোমেন মিত্র যখন সভাপতি, এই প্রদেশ সভাপতি, তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন কিছুই করতে পারলেন না সিপিএফ এর বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে? তখন বলেছিলেন, কি করে করব? আমরা যদি কোনো আন্দোলন শুরু করি, 2 দিন চলে, 3য় দিনই দিল্লি থেকে ফোন আসে যে এবারে আন্দোলনটা বন্ধ করো কিংবা কমিয়ে দাও। আমরা কমিয়ে দিই। এই সমস্ত ব্যাপারটা পাল্টে গেল। কখন পাল্টে গেল? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে চলে এলেন। কেন বেরোলেন? কারণ তিনি দেখলেন সিপিএম এর সঙ্গে, বিশেষ করে বামেদের বলে নয়, সিপিএম এর সঙ্গে লড়াই করতে গেলে তাকে বেরিয়ে আসতে হবে, এবং তিনি বেরিয়ে এসেছিলেন। এই যে তিনি বেরিয়ে এলেন, তারপরে কি হলো? কংগ্রেসটা ছত্রখান হয়ে গেল, এবং কংগ্রেস শুধু না, বিরোধীরাও শূন্য হয়ে গেল প্রায়। তারপরে এলেন অধীর চৌধুরী, প্রদেশ সভাপতি। তাকে নিয়েই আজ আবার হইচই। কিরকম হইচই? তাকে নিয়ে এমন সমস্ত ঘটনা ঘটছে যা আবার এই মরা কংগ্রেসকেও শিরোনামে নিয়ে আসছে। অদ্ভুত রাজনীতি, সত্যি বড় অদ্ভুত। সেই নিয়ে আজকে বলবো কয়েকটা কথা। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা দেখছেন তারা দয়া করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার নোটিফিকেশনটাকে অন করে দিন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, যাতে আপনারা শুনতে পারেন এবং আপনারা নিজেদের মতামত দিতে পারেন। এই আমি কংগ্রেস সম্পর্কে বলছি, মানে জাতীয় কংগ্রেস নয়, রাজ্য কংগ্রেস। সেটা হচ্ছে একটা এককালের তালপুকুর, যেখানে আজ আর ঘটি ডোবে না। সবাই জানি আমরা, সেখানে লোকসভা নির্বাচনে সবেধন একজনই সেখানে জিতেছেন, এবং প্রদেশ সভাপতি স্বয়ং মানে অধীর রঞ্জন চৌধুরী হেরে গিয়েছেন। দীর্ঘদিনের তালুক তিনি বহরমপুর থেকে নির্বাচিত। খুবই দুঃখজনক, মানে তার কাছে, অন্যদের কাছে নয়। কেন নয়? এই অধীর চৌধুরী পদত্যাগ করেছেন বলে জানার সঙ্গে সঙ্গে রাজনীতি যেন আবার তেতে পুড়ে উঠেছে। কেন? তৃণমূল শিবির থেকে, বিজেপি শিবির থেকে বলা হচ্ছে আমাদের দরজা খোলা, আপনি ঢুকে পড়ুন। কতটা কে মন থেকে বলছে তা আমরা জানি না, কিন্তু বাইরে থেকে তো দেখছি। এই দেখুন না, তৃণমূল এমএলএ মানে বিধায়ক, এই একসময় অধীরের ভীষণ ঘনিষ্ঠ অপূর্ব সরকার, ডেভিড বলে সবাই চেনেন তাকে, সেই অপূর্ব সরকার বলছেন আরে অধীরটা চলে এলেই তো হয়। সে তো বুঝলাম, তিনি বলবার কে তাও আমরা জানি না, কারণ এই ব্যাপারে সমস্ত কথা বলবেন নেত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কেউই বলেননি। যাই হোক, তিনি বলেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে, বিজেপি মুখপাত্র, প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য যা বললেন, তিনি বললেন অধীর চৌধুরী হচ্ছেন রাইট প্লেয়ার প্লেইং ইন আ রং পার্টি। সর্বনাশ কথা। তার মানে কি, রাইট প্লেয়ার শুড কাম টু দ্য রাইট পার্টি। রাইট মানে রাইট, নট লেফট, মানে তার দলে। এটা বলছেন। এটা কেন বলবেন? এইটা শুনেই খুব একটা মাথার মধ্যে কেমন একটা ঘোর লেগে গেল। কারণ তাদের দলে তো আছেন নেতারা,
বড় বড় নেতা আছেন, শুভেন্দু অধিকারী আছেন, মূলত সুকান্ত মজুমদার আছেন, কিন্তু সবার উপরে শুভেন্দু আছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অ্যাসেম্বলি, বিধানসভার। তিনি অধীরকে ডাকছেন কি পোস্টের জন্য, কেন? যদি যে ডেকে থাকেন, দুটো হতে পারে, হয় তিনি ডাকছেন কিংবা ডাকছেন না। যদি না ডাকেন তাহলে মিটেই গেল। কিন্তু তাহলে এই কথাটা বলবেন কেন? তাকে এভাবে বিশেষণে ভূষিত করবেন কেন যে হি ইজ দ্য রাইট প্লেয়ার, এটা বলবেন কেন? এবং রং পার্টিতে আছেন সেটাই বলবেন কেন? তো এইটা কি এক ধরনের আহ্বান জানানো নয়? তো এটা কি দলের মধ্যে কিছু, আমরা জানি না। শফিক বাবুর কথাটার মধ্যে যথেষ্ট রাজনৈতিক বার্তা আছে বলে আমি মনে করি। এই অধীর চৌধুরীর সঙ্গে মূলত বসাটা কখন হলো? কারণ অধীর বাবু যবে থেকে এসেছেন, দেখুন তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে থেকে তিনি বিধায়ক হয়েছেন, এর আগে সাংসদ হয়েছেন, মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তারপরে পিসিসি চিফ হয়েছেন, মানে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন। ওখানে দেখুন লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়েছেন, পিএসসি চেয়ারম্যান হয়েছেন, অনেক কিছু হয়েছে, কিছু কম নয়। সেই অবস্থা নিয়ে এই লোকসভার সময় তিনি কি করলেন? তিনি সিপিএম এর সঙ্গে যে জোট হলো, খুব ভালোভাবে জোট হলো, ঠিক আছে, তা নিয়ে কোনো আপত্তি নেই, হতেই পারে। তিনি কি করতে শুরু করলেন? তিনি মমতার বিরুদ্ধে বলতে শুরু করলেন। বলুন, তিনি মমতার বিরুদ্ধে বলবেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে কতটুকু বললেন? খুব কম, সামান্য। ওদিকে তার মূল যে দলনেতা মানে রাহুল গান্ধী জাতীয় স্তরের, তিনি কিন্তু সমানে বিজেপি বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। ममता बनर्जी की दया दूरज पे कांग्रेस पार्टी अपना राजनीति नहीं करते, कभी नहीं किए थे, आज भी नहीं करते। बदले में कांग्रेस पार्टी की दया से और मदद से 2011 साल में ममता बनर्जी खुद सत्य पे आई थी। এই অধীর চৌধুরী ক্রমাগত তাকে বিধে ভাবলেন লড়াইটা জিতে যাবেন। কেন জিতবেন? তাকে কেন ভোট দেবে? সারা পশ্চিমবঙ্গে যেখানে তাদের কিছুই নেই, তাদের এমনই অবস্থায় পশ্চিমবঙ্গে যে একটা বুথে লোক দেওয়ার লোক পাওয়া যায় না, একটা সভা করার লোক পাওয়া যায় না, মিটিং মিছিল করার লোক পাওয়া যায় না। আর তিনি বসে থাকেন বহরমপুরে, কলকাতায় তার দেখাই পাওয়া যায় না। সেখান থেকে প্রেস কনফারেন্স করেন, কখনো লাইভ করেন, হয়ে গেল কাজ তার। আর বাকি সময় দিল্লিতে চলে যান, কারণ দিল্লিতে তো ন্যাশনাল মিডিয়া আছে। তিনি নিজের আসনটাই ধরে রাখতে পারলেন না। এই জন্যই পারলেন না, কারণ কংগ্রেস দলের যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোর কথা তার মুখে শুনেছেন কেউ? কোথায়? মানে কংগ্রেস দলটা কি করতে চায় আগামী দিনে, সেটাই তিনি বলতে পারলেন না। কিভাবে এগোতে চায় বলতে পারলেন না। সেটা তো বলা উচিত ছিল তার। এতটুকু ইতিবাচক না বলে ক্রমাগত নেতিবাচক বলে গেলেন। নেতিবাচক বলবার জন্য তো বিজেপি ছিল, আর বিজেপি তো এই রাজ্যে প্রধান বিরোধী দল, কাজে বিরোধী দলের হিসেবে তারাই ভোটটা পেল। আর তিনি কি পেলেন? কিছুই পেলেন না। তিনি হারলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারলেন। এরপরে যখন মল্লিকার্জুন খাড়গে জাতীয় স্তরের তাদের সভাপতি, তিনি যখন এর আগে বললেন যে মমতা সম্পর্কে একটু কম করে বলতে হবে, তিনি রেগে মেগে লাল। কেন বলবেন? সত্যিই তাই, তার এটা মত। এটা কেন বলছি? এটা মানে হচ্ছে তিনি একটা ফেয়ার প্লে করার মাঠ পেয়েছিলেন। এটা কিন্তু প্রথমেই যে দুজনের কথা বলছি, নামি দামি যে দুই নেতার কথা বলছি, অতুল্য ঘোষ এবং সোমেন মিত্র, তারা কিন্তু তা পাননি। একজন বলেছিলেন দায়িত্ব ছিল, কর্তৃত্ব ছিল না। আরেকজন বলেছিলেন দুদিনের পর তৃতীয় দিনেই দিল্লি থেকে ফোন আসতো, বন্ধ করো আন্দোলন। তার ক্ষেত্রে তা হয়। রাহুল গান্ধী কিন্তু বা মল্লিকার্জুন খাড়গে তাকে খোলা মাঠে ছেড়ে দিয়েছিলেন খেলবার জন্য। তিনি একজনও নতুন কোন নেতা বা নেত্রীকে আনতে পারলেন না, ম্যাস লিডার তৈরি করতে পারলেন না, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারলেন না, তিনি রাজ্য জুড়ে আন্দোলন করতে পারলেন না, বা কোনো বিশেষ কয়েকটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারলেন না। তাহলে তার মূল্যটা কোথায় থাকলো? থাকলো কি? থাকলো না। অনেকেই মনে করেন তা থাকলো না। এরপরে নির্বাচনের পরে তিনি পদত্যাগ পত্র পেশ করেছেন এবং তা গৃহীত হয়েছে কিনা তা জানেন না তিনি। প্রদেশ কংগ্রেসের এক সভায় এই গুলাম আলী মীর, মানে
কেন্দ্রীয় স্তরের তারের যে পর্যবেক্ষক, তিনি হঠাৎ তাকে বলে দিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি। এইটা শুনেই তার গোসা হয়ে গেল যে তাকে প্রাক্তন বলা হলো কেন? তো তিনিই তো প্রাক্তন হতে চেয়েছেন, তাহলে তাকে কি বলা হবে? এর আগে কিন্তু মল্লিকার্জুন খড়গে এই তার গোসা সামলাবার জন্য অনেক ভালো কথা বলেছেন। তিনি এমন কথা বলেছিলেন, ও হমারে লড়াকু সিপাহী হ্যাঁ। তো সেই লড়াকু সিপাহীকে তো আমরা দেখতে পাইনি, কোথায় দেখতে পেলাম? প্রয়াত রেলমন্ত্রী গনি খান চৌধুরীর ভাই হচ্ছেন ডালু, মানে আবু হাসেম খান চৌধুরী। তিনি এই বয়সে ভোটে দাঁড়াতে পারেননি, মানে তাকে দেওয়া হয়নি ঠিকই। কে দাঁড়িয়েছিলেন? তার ছেলে, এবং জিতেছেন, খুব ভালোভাবে জিতেছেন। দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রে ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী জিতেছেন। তিনি নিকটতম বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিপুল ভোটে হারিয়েছেন। তাই নিয়ে আমার ডালুবাবু বলছেন না না, তা ওর তো কোনো অভিজ্ঞতা নেই, সেরকম ও কি করে হবে? অত তার মানে তিনি নিজে হতে চাইছেন। কিন্তু বক্তব্য আমার এটাই যে অধীর চৌধুরী হন বা এই ডালুবাবু হন, এরা হবেন কেন? কেন নতুন প্রজন্মকে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছেন এরা? আর কেন অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যরা ভাবছেন যে এই সমস্ত কথা বললে হয় তিনি বিজেপির দিকে ঘুরে দাঁড়াবেন, কিংবা ওইদিকে তৃণমূলের কেউ কেউ ভাবছে হয়তো তিনি তৃণমূলের দিকে পা বাড়াবেন। তাহলে এই যে ধোঁয়াশাটা তৈরি হচ্ছে, সেটাকে পরিষ্কার করে দেওয়ার দায় কার? সেটাও তো দায় অধীরবাবু, কিন্তু অধীরবাবু করছেন না। এই যে অধীরবাবু করছেন না, এতে আমি মনে করি তিনি সম্মান রাখতে পারছেন না। আমার মনে হয় তিনি যে সম্মান পেয়েছিলেন এখনো তিনি পেতে পারতেন যদি তিনি উপযুক্তভাবে এই প্রদেশ কংগ্রেসকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারতেন। কিন্তু এই মুহূর্তে তার উপযুক্ত কাজ হবে, অবশ্যই কাজ হবে এই ধোঁয়াশাটাকে পরিষ্কার করে দেওয়া। আজ এই পর্যন্তই, আবার আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর যেটা বললাম, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একই সঙ্গে নোটিফিকেশনটা অন করে দেবেন। নমস্কার।